আজকের ডেটে দাঁড়িয়ে সত্যি রিনির জন্য খুব খারাপ লাগছে, সত্যি খারাপ লাগছে। না পেয়েছে ভালো বাবা মা, না পেয়েছে ভালো স্বামী বা শ্বশুরবাড়ি। সত্যি ওই মেয়েটার জন্য খারাপ লাগছে। 20 বছর বয়সে মেয়েটার উপর দিয়ে যা ঝড় যাচ্ছে, পাগল না হয়ে কোনো উপায় নেই। কারণ একটা মেয়ের একদম আশ্রয়স্থল থাকে তার বাবা মা, আর নয়তো তার স্বামী। ওর দুটোর একটাও নেই। সত্যি খুব খারাপ লাগছে। প্রশ্ন উঠেছিল কালকে, সঙ্গীতা ম্যাডামের একটা লাইভ দেখছিলাম, বলছিল যে সবাই প্রশ্ন করছিল যে আজকে ওর তো বাড়ি যাওয়ার কথা, কি হলো? সেখানে সঙ্গীতা ম্যাডাম জানালো যে তার বাবা কিচ্ছু জানায়নি এখনো পর্যন্ত, মানে কালকে রাত্রি পর্যন্ত যেটুকু লাইভে ছিলাম সেটুকু বুঝলাম যে তখনও পর্যন্ত তাকে কিচ্ছু জানায়নি। একদমই তো ঠিক। টিপাল তার গার্জিয়ান, লিগাল গার্জিয়ান, যদিও স্টেপ ফাদার, কিন্তু গার্জিয়ান তো, সে তখনও কিছু জানায়নি। এদিকে একটা সপ্তাহ হয়ে গেছে, এখনও পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি না, বা আমাদের কাছে আপডেট আসেনি, বা যারা এই দায়িত্বে রয়েছে তাদের কাছে আপডেট আসেনি যে রিনিকে কোনো ভালো ডাক্তার দেখানো হয়েছে। সত্যি কথায় মেয়েটা এখন সাইকো একটা পেশেন্ট হয়ে গেছে মনে হচ্ছে, মানে সত্যিও একটা সাইকো পেশেন্ট হয়ে গেছে। ওর কাউন্সিলিংয়ের খুব দরকার। যেখানে কাউন্সিলিংয়ের খুব দরকার সেখানে মা নিয়ে যাচ্ছে ভিডিও করানোর জন্য, মা নিয়ে যাচ্ছে এখানে সেখানে বেড়াতে। যেটা প্রয়োজন, বাবা মার এখন যেটা প্রয়োজন মূল, এখন ওকে কাউন্সিলিংয়ের দরকার। সত্যি কথায় কাউন্সিলিংয়ের দরকার। আর আজকে এখনও পর্যন্ত আমি যখন ভিডিও করছি তখনও পর্যন্ত জানাতে পারবো না তোমাদের যে ও আদৌ আজকে বাড়ি যাবে কিনা, কারণ ও এক সপ্তাহের জন্য এসেছিল। সবাই জানে রবিবার দিন ও বাড়িতে যাবে, কিন্তু তার আপডেট কেউ দিতে পারেনি, ওর গার্জিয়ান দিতে পারেনি। চলো আজকে, তারপরেও কালকে রিমি একটা বিরাট একটা পাঁচালি দিয়েছে, একটা কমিউনিটি পোস্ট দিয়েছে। অত বড় কমিউনিটি পোস্ট আমি পড়ে তোমাদের সময় নষ্ট করব না, কিন্তু সত্যিই মেয়েটার জন্য খারাপ লাগছে। মেয়েটা আজকে প্রচুর টাকা ইনকাম করছে, কিন্তু এমনই অল্প বয়স, বলতে পারবো না যে তুই বেরিয়ে যা, তুই এই সবের মধ্যে থেকে বেরিয়ে যা, বেরিয়ে গিয়ে নিজের মতো করে বাঁচ। কিন্তু একটা 20 বছরের মেয়ের এটা সম্ভব না, আর ওই সবটাকে ইগনোর করতে পারবে না। যাদের কাছে যাবে তারাই ওকে বিক্রি করে খাবে, তারাই ওর ফেস বেঁচে খাবে। এটা একদম বাস্তব কথা, এর আগেও দেখেছি। ও যার কাছে যাবে তারাই ওকে ওর ফায়দা নেবে। সত্যি মেয়েটার জন্য আজকে খারাপ লাগছে, সত্যি খারাপ লাগছে। মানুষের একটা দিক অন্তত ভালো হয়, একটা দিক। আবার বলবো ওইদিকের মাসি শাশুড়িরাও যাই হোক, ওর ভালো করছে না মন্দ করছে আমি জানি না, এদিকেও ওদিক ওর কোনো কুল একদমই সত্যি কথা ভালো না, যার জন্য ওর বাবা মাও কিছুটা দায়ী। চলো আজকে এই সবটা নিয়ে আজকের ভিডিও, আজকে কিছু বলবো। আর ওর এই যে কমিউনিটি পোস্ট, কেন এই কমিউনিটি পোস্ট দিল, কি করতে চলেছে, কি হতে চলেছে, বাবা মাই বা কি চাচ্ছে, চলো সবটা নিয়ে। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে প্রথমে একটু বলি, ইউটিউবটা কি পাগলের কারখানা হয়ে গেল? কারণ কালকে যে দালালের সারাদিনে বোধহয় একটা ভিডিও এসছে 2-3টে, কারণ আগের দিনে 2টো ভিডিও করা ছিল, আর কালকে একটা ভিডিও করেছে। একটুখানি দালালকে নিয়ে বলিনি, তারপরে রিমির প্রসঙ্গে আসছি। তো কালকে পুরো দেখলাম পাগল হয়ে গেছে একদম। ওকে ইমিডিয়েট ডাক্তার দেখানো উচিত। রিমির পাশাপাশি ওরও কাউন্সিলিংয়ের খুব দরকার। বিভৎস পাগলামো করছিল। ওইভাবে কি কথা বলে একটা সোশ্যাল প্ল্যাটফর্ম? ও কীভাবে ওর অভিব্যক্তি করছে, কিভাবে গান করছে, কিভাবে মানে একজনকে নিয়ে বলছে, আমার মনে হচ্ছে ওরে বাবাই তো পাগল হয়ে গেছে। ইমিডিয়েট ওর কাউন্সিলিংয়ের দরকার, কারণ ওর উপর দিয়ে বিরাট ঝড় গেছে। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। স্বামীকে নিয়ে কেউ কিছু বলেছে, স্বামীর কাছে গেছে, আর ও কিছু বলেনি, হয়নি, ও নিজেই বলছে না বলা যাবে না, এটা নিশ্চয়ই কোনো রেস্ট্রিকশনের মধ্যে রয়েছে। আর তার জন্য বলতে পারছে না, তো ভেতরটা তো ফুটছে, ওই জন্য যাকে নিয়ে বলছে তাকে নিয়ে এমন করে বলছে না, একদম মনে হচ্ছে বদ্ধ উন্মাদ। একেতে তো খুব রোগা চেহারা, একদম মানে কাঠ, শরীরে কিচ্ছু নেই, তার মধ্যে নেয় না একটা ওড়না, ওকে মনে হচ্ছে নর কঙ্কাল। আর তার মধ্যে ওই রকম করে হাসছে, ওই রকম করে বিদ্রুপ করছে, মানে জাস্ট আমি ভাবছিলাম জাস্ট পাগল হয়ে গেছে ও। পাগল হওয়ারই তো কথা। তো যাই হোক, আজকে দালালকে নিয়ে কিছু বলবো না, আজকে বলবো না, এখন বলবো না, এই ভিডিওটাকে রিমিকে নিয়ে বলবো। কারণ রিমিকে শুনলাম আজকে নাকি ফেরত যাওয়ার কথা শ্বশুরবাড়িতে। তারপরেও শুনলাম, তোমাদের কালকে বলে গেছিলাম একটা ভিডিওতে যে রেজিস্ট্রির একটা বিষয়, হ্যাঁ এটা পরে কালকে রাত্রিবেলায় ক্লিয়ার হয়েছে। এটা ওই যে আরেক যে সমাজসেবিকা আছেন, আরেকজন মুখার্জি বোধহয়, মুখার্জি ম্যাডাম নাকি আশ্বাস দিয়েছে বুনুকে, নিশ্চিন্তে থাক, আমি তোদের রেজিস্ট্রি করিয়ে দেবো। এরকম একটা শুনলাম, আমি দেখিনি এদের লাইভ, কিন্তু কোনো একটা ভিডিওতে শুনলাম যে এরকম নাকি মুখার্জি ম্যাডাম বলেছে। আমি বুঝতে পারি না এরা কি চাইছে। এদিকে সঙ্গীতা ম্যাডামও বললো কাউকে ভিডিও করতে না, কিন্তু সঙ্গীতা ম্যাডাম একটা কথা বলবো, আগে এদের ভিডিওগুলো বন্ধ করুন। এদের এই যে রিমির মা, রিমির বাবা, এদের ভিডিওগুলোকে আগে বন্ধ করুন। কোনো মতেই এদের ভিডিও দেওয়া যাবে না, কারণ হচ্ছে আগে সলিউশনে আসুক। আগে রিনিকে একটা ভালো সাইকিয়াট্রিস্ট বা একটা কাউন্সিলারের কাছে নিয়ে, মানে কাউন্সিলিং করতে নিয়ে যাক, আগে ওর ট্রিটমেন্ট হোক। একটা মেয়ে আগে একটা সুস্থ লাইফে ফিরে আসুক, কারণ ও সুস্থ নয়, ও মানসিক দিক দিয়ে মানে বিধ্বস্ত। আমি কিন্তু সাপোর্টে কথা বলছি না, আমি যেটা ঠিক সেটা বলছি।
কারণ ওইদিকে কিন্তু রিতম আর ঈশানী প্রচণ্ড ম্যাচিওর দুটো মানুষ, ম্যাচিওর দুটো মেয়ে, ছেলে মেয়ে। আর এইটা ওরা এই রিমিকে পাগল সাব্যস্ত করার একটা চেষ্টা করছে, ওর দুর্বলতাটাকে নিয়ে এরা খেলছে, যার জন্য আর যে কারণে রিমির বাবা মাও ওকে নিয়ে খেলছে। বাবার তো ভীষণ হাসি খুশি, ভীষণ একটা উৎফুল্ল ভাব। কেন বলছি? কারণ রিমি বা রিমির মা কোনো এক সময় বাবাকে নিয়ে কোনো কটাক্ষ বা কোনো নিন্দনীয় কথা চর্চা করেছিল ইউটিউবে, তাহলে কি সেটাই কারণ মনে করতে হবে? নালে একটা বাবা, সে স্টেপ ফাদার হোক যাই হোক, বাবা তো তার দায়িত্ব করে মেয়েকে যখন এনেছে, মেয়ের 1 সপ্তাহ হয়ে গেছে মেয়ে এসে রয়েছে, তার জন্য কি কোনো দায়িত্ব পালন করেছে? তোমরা দেখতে পেয়েছো। আর যেহেতু সোশ্যাল মিডিয়াতে সবটা খোলা পাতার মতো ওদের জীবন, যদি কোথাও নিয়েও যায় সেটা তো অন্তত আমাদের না বলুক, যারা দায়িত্বে রয়েছে তাদের তো বলা উচিত, এবং সেটা করা উচিত, মেয়ের জন্য করা উচিত। যখন দেখছে মেয়েটা বিধ্বস্ত, মেয়েটা পারেনি সংসার করতে, কিন্তু এসে কত সুন্দরভাবে আনন্দ ফুর্তি করে নেচে গিয়ে বান্ধবীর বাড়িতে গিয়ে তার সঙ্গে তার মা কীভাবে সঙ্গ দিচ্ছে। আদেও মার যেটা ডিউটি, বাবা নয় স্টেপ ফাদার, কিন্তু মার কাছেও তো পয়সা কম থাকে না, মাও তো ভালো টাকা কামাচ্ছে, টাকার গরমও দেখাচ্ছে, 10 লাখ টাকা ডিমান্ডেও দিয়েছিল। তো ঘটনাটা হচ্ছে সেটা না, ঘটনাটা যে তাহলে বাবাটা সৎ বাবা, কিন্তু মা, তাহলে মা কেমন ভালোবাসে তোমাদের কাছে বুঝতে পারছো? প্রমাণ করতে হবে না আমাদের? তাহলে কেমন ভালোবাসে বুঝতে পারছো? মা যদি কি বলবো জোরে হাঁচি দেয় সেটাও ওয়াইটিতে আসে। তাহলে মা এখনো পর্যন্ত কেন মেয়েটাকে নিয়ে ডাক্তারের কাছে গেল না? যার জন্য নাকি মেয়েটাকে নিয়ে এসেছিল, পরবর্তীতে শুনলাম মেয়েটার কাউন্সিলিংয়ের দরকার, মেয়েটাকে একটু ডাক্তার দেখাতে হবে। তাহলে মা কেন এখনো পর্যন্ত কোনো ডাক্তারের সাথে কনসাল্ট করলো না? তাহলে কি মাও চায় না যে মেয়ে শ্বশুরবাড়িতে যাক, সুন্দরভাবে সংসার করুক, মেয়ে এখানেই থাকুক আর মেয়েকে বিক্রি করে খায়? এটা মনে হচ্ছে তো প্রমাণ হয়ে যাচ্ছে। আজকে 7 দিনে এখনো পর্যন্ত ডাক্তার দেখাতে পারলো না, এটা মানতে হবে। এখনো পর্যন্ত সঙ্গীতা ম্যাডামের সাথে যোগাযোগ করতে পারলো না, মানে কালকে রাতের কথা, রাত পর্যন্ত বলছি, তখনও পর্যন্ত পারলো না গার্জিয়ান হিসাবে মা বা বাবা দুজনের একজনও যে সঙ্গীতা ম্যাডামের সঙ্গে একটা আপডেট দিই যে ও যাবে না আরও 1 সপ্তাহ থাকবে, বা ডাক্তার পাইনি, বা ডাক্তারের সাথে ডেট করেছি, অমুক ডেট দিয়েছে, আমরা মেয়েকে একদম সুস্থ করে শ্বশুরবাড়িতে পাঠাবো। কোনো আপডেট নেই। বা ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছে, সেই ভিডিও দেখলেও তো সঙ্গীতা ম্যাডাম বুঝতে পারতো না মেয়েটার জন্য ডাক্তার দেখাচ্ছে, কোনো বোধ নেই। সেক্ষেত্রে উল্টো আমরা দেখছি মা রিলস বানাচ্ছে, যেখানে মার মেয়েকে দেখানো বারণ, রিলস বানাচ্ছে, সেগুলো তার ছাড়ছে, শর্টসে ছাড়ছে, আর মেয়ের মতো ভিডিও দিচ্ছে। অবাক লাগছে না বন্ধুরা? এটা বাবা মা? তখনই মনে হচ্ছে সত্যি রিনির জন্য খারাপ লাগছে। এরকম বাবা মা, আরে মা পারে না কি? মেয়ে যদি মেন্টাল ডিস্টার্ব হয়ে যায়, তার সাহারা তো একমাত্র মা হয়। মাই পারে পুরোটা ওভারকাম করে নিয়ে মেয়েটাকে একটা নতুন জীবন দিতে, সুন্দর জীবন দিতে, সুস্থ করে তুলতে। ওকে 2-3টে কাউন্সিলিং করালেই আমার মনে হয় ভালো হয়ে যাবে, কারণ ওর মেন্টাল কাজ করে না। 20 বছরের একটা মেয়ে, মেন্টাল কাজ করার কথা না। 20 বছরে বিয়ে টিয়ে করে সেকেন্ড একটা ছেলেকে, ধুরন্ধর একটা ছেলেকে বিয়ে করে লাইফটা শেষ করে ফেলেছে, তার মধ্যে বাবা মা এরকম। তো চলো, আজকে অনেকগুলো কথা আজকে ওর কমিউনিটি পোস্টে দিয়েছে। সত্যি কথায় কমিউনিটি পোস্টে যখন দেখছিলাম, সত্যি কথায় খারাপ লাগছিল। ও সত্যি কাউকে, ওর কপালটা এত খারাপ যে ও কাউকে ওর পাশে ঢাল হয়ে পায়নি, কাউকেও বিশ্বাসই করতে পারছে না, বিশ্বাস করার জায়গাও নেই, কাউকে বিশ্বাস করার জায়গাও নেই। যে বিশ্বাস করে যে কারোর হাতটা ধরবে, সেই ওকে বিক্রি করে দিচ্ছে। সে মা বলো, বাবা বলো, স্বামী বলো, শাশুড়ি বলো, প্রত্যেকটা মানুষ। অবাক লাগছে সেইখান থেকেই। একটুখানি ওর কমিউনিটি পোস্টটা পড়ি আর ওর মনের কথাটা একটু বোঝার চেষ্টা করি। আফটার অল দিনের শেষে তো একটা বাচ্চা মেয়ে, আমাদের ঘরেও মেয়েরা আছে। আজকে আমাদের মেয়েদের জীবনে যদি এরকম দুর্যোগ যেন কোনো মেয়ের জীবনে না আসে, তবুও যে কোনো দুর্যোগ যদি আসে না, মায়েরা আগে ঢাল হয়ে দাঁড়ায়। সেখানে এই মা, এরাও মা, একেও মা দেখছি, এও মা, রিতমের মাও মা, এরাও মা। অবাক লাগছে। তো যাই হোক, লিখেছে লাইফে অনেক ভুল ভ্রান্তি করেছি, একটা ভুল করেছে যা লাইফে, একটা ভুল, অনেক ভুল না, একটা ভুল, এবং ওই ভুলটা না করলে আর এটাই হতো না। অর্থাৎ রিতমকে ভালোবেসে, রিতমকে বিয়ে করে, ভালোবাসা এখন আর নেই, রিতমকে বিয়ে করে ভুলটা করেছে জীবনের। এই একটা মারাত্মক ভুল ওকে শেষ করে দিয়েছে। এটা আমারই ভুল, সবটা আমরা নিজেরাই সোশ্যাল মিডিয়ায় এনেছি, একদমই তাই। তুই না আনলেও, রিনির উদ্দেশ্যে বলছি, তুই না আনলেও তোর মা বাবা, তোর স্বামী যা, তোর শাশুড়ি যা, তুই না আনলেও, না আনার চেষ্টা করলে এরা একদম খোলা পাটার মতো বিক্রি করে দিয়েছে তোদের চরিত্রকে, তোদের পরিবারকে, তোদের স্বামী স্ত্রীর সম্পর্ককে এরা বিক্রি করে দিয়েছে। কারণ এদের কাছে পয়সাটাই শেষ কথা। তাই কাউকে কিছু বলার নেই, পারলে সবাই ক্ষমা করে দিও। কাকে ক্ষমা করবে? কেন ক্ষমা করবে? কাকে ক্ষমা করবে?
আর হ্যাঁ, এবার থেকে আমি যা ভিডিও পোস্ট করব সব ভিডিওর কমেন্ট বক্স অফ থাকবে। সেটা তো দেখতেই পেলাম, কালকে কমেন্ট বক্সটা হঠাৎ করে অফ হয়ে গেল, কারণ অনেক নেগেটিভ কমেন্ট ঢুকছিল। কারণ এমন কিছু করবি না যাতে কমেন্ট বক্স অফ করতে হয়। ভালো কথাও অনেকে বলছিল, কমেন্ট বক্স অফ করবি কেন? কমেন্ট বক্সে অনেক ভালো বার্তা আসে, অনেক মানুষের ভালোবাসা আসে। যেগুলো নেগেটিভ কমেন্ট সেগুলো ডিলিট করে দিবি। আর যদি মনে করিস না এটাই তোর সিদ্ধান্ত যে কমেন্ট বক্স অফ করে দিবি, কারণ তোকে আর্ন করতে হবে, আর কমেন্ট বক্স তুই কমেন্ট দিতে পারিস না, সেক্ষেত্রে ঠিক আছে, তবুও ভিডিও দিতে হবে। বল, ভিডিও দিতে হবে। তাও মেন্টালিটিটা ঠিক করবি না যে আমার যেন তেন প্রকারেণ আমার মাইন্ডটা সেট আপ করতে হবে। আমাকে কোনো মা বাবা না নিয়ে গেলেও আমি কোনো ডাক্তারের সাথে কথা বলবো, আমি ডাক্তারের সাথে কোনো ডাক্তারকে দিয়ে আমি কাউন্সিলিং করাবো। নিজেরটা নিজেকেই ভাবতে হবে। বুঝে গেছিস তো বাবা মা বা স্বামী কেমন? বুঝে গেছিস তো? কমেন্ট বক্স অফ থাকবে, কারণ বেশিরভাগটাই পজিটিভ কমেন্ট আসে। কিছু জন উত্তক্ত করতে চায় আমাকে, কিন্তু আর নয়। কিছু জনের থেকে তোর নিজের লোকই তোকে উত্তক্ত করে। তোর বাড়িতেও আছে, তোর বাড়ির বাইরেও আছে, মানে তোর শ্বশুরবাড়ি বাপের বাড়ি প্রত্যেককেই তোকে উত্তক্ত করতে চায় নিজেদের ভিউজের জন্য। বা আগে মানে আগে অন্য ভিউয়ার্সদের দায়ী করার আগে তুই নিজের পরিবারের সবাইকে আগে বল। তোর মা এমন কিছু কাণ্ড করে যে তুই উত্তক্ত হয়ে যাস। কমেন্ট বক্স প্রত্যেকে বলছে মেয়েকে বিক্রি করে খাচ্ছে। তোর মাই এমন কিছু কথা বলে রেখেছে তোর বাবাকে নিয়ে, তোকে নিয়ে। এমনি যখন তোর বাবার সাথে তোর মাখো মাখো ভাব দেখবে, মানুষ নোংরা কমেন্ট করবে। তার জন্য তোরা দায়ী, তোর মা দায়ী। যেগুলো সোশ্যাল মিডিয়াতে এনেছিস সেটা অন্তত ভদ্র পরিবার আনে না। বাবার সাথে মেয়ের সম্পর্ক, মেয়ের সাথে বাবার সম্পর্ক কখনো আনে না এগুলো। তাই এর জন্য মানুষকে দোষারোপ না করে নিজের পরিবারকে দোষারোপ কর, নিজেকে দোষারোপ কর যে আমি কি বলে গেছি এই ওয়াইটিতে, আমি কি বলেছি। আমি তোকে খারাপভাবে বলছি না কিছু, আমি তোকে মনে করিয়ে দিচ্ছি যে আমি যখন রিতমের বাড়িতে গেছি, গিয়ে আমি এই বাবাকে নিয়ে কি বলেছি কি না বলেছি। তাহলে সেখানে যদি তোকে এখন মানুষ দেখে বাবার সাথে খুব মাখো মাখো ভাব, মানুষ বলবে না? বলবে তো। তোর মা যেখানে তোকে সন্দেহ করে তোর বাবার সাথে, সেখানে মানুষের বলার রাস্তা তোরা করে দিয়েছিস। অতএব মানুষকে দোষারোপ করিস না, আগে নিজেদের দোষারোপ কর যে আমরা সোশ্যাল মিডিয়াতে কি বলেছি আমাদের সম্বন্ধে। শ্বশুরবাড়িতে যখন গেছি তখন বাবা মাকে নিয়ে বলেছি, আর বাবা মাকে কাছে যখন এসেছি তখন স্বামীর নামে বলেছি, সেটা বল। মানুষকে দোষারোপ করিস না। আচ্ছা, তারপরে লিখেছে, আমি পুরোটা পড়লে পরে বোধহয় 1 ঘন্টার ভিডিও হয়ে যাবে, আমি কিছুটা পড়ছি। কিন্তু আর না, আমি কাউকে খারাপও করতে চাই না আর কারোর বিষয় থাকতে চাই না। কিন্তু দেখো একের পর এক আমাকে নিয়ে ভিডিও বানানো হয়, আর আমি কারোর ভালো করতে পারি না। একের পর এক ভিডিও বানানো হয়, আগে তোর পরিবারকে না কর। এখন হয়তো প্রশাসনের চাপে তোর মা কালকের থেকে ভিডিও দিচ্ছে না। কালকে একটা পুজোর ভিডিও দিয়েছে, কারণ কালকে সঙ্গীতা ম্যাডামের কাছে শুনলাম কোনো কন্ট্রোভার্সিয়াল ভিডিও যদি তোর মা দেয় তাহলে তোর মার চ্যানেলটা সিজ হতে পারে। শুনলাম সেটা নিশ্চয়ই তোর মার কাছে নোটিশ আছে। তা মানুষকে বলার আগে তোর বাড়িকে আগে শাসন কর, মাকে আগে শাসন কর, বাবাকে আগে শাসন কর। বাবা লাইভ করতে করতে তোর ওই যে শর্টস আর যে গেঞ্জি পরে যে ছবিটা চলে এসেছিল যেদিন কি তুই গেছিস, সেইগুলো করতে বারণ কর। বাবা মাকে কন্ট্রোভার্সি করতে মানে ক্রিয়েট করতে বারণ কর। তারপরে মানুষকে বলিস, প্রত্যেকে করবে সোশ্যাল মিডিয়া এটা। আর তোরা সমালোচনার বস্তু হয়ে গেছিস। প্রচুর ব্লগার আছে, কাউকে নিয়ে এত সমালোচিত হয় না এরকম নোংরাভাবে। হ্যাঁ, সমালোচনা হয়, তাদের যদি খারাপ কিছু দেখে সমালোচনা হয়, কিন্তু তোদের মতো হয় না। তোরা যে একদম একদম বড় রকম একটা পর্দা, দেখ আমি কোনোদিন করতাম না, কিন্তু এখন বাধ্য হয়ে করছি, কারণ তোদের এগুলো আর নেওয়া যাচ্ছে না। তাহলে সমালোচনা করেছিস তোরা, তৈরি করেছিস কন্ট্রোভার্সি ক্রিয়েট তোরা তৈরি করেছিস, নোংরামি করেছিস তোরা ওয়াইটিতে এসে, তোরা নোংরামি বিক্রি করেছিস, আর পাবলিককে বলছিস যে আমাদের নিয়ে ভিডিও নামছে। এখন বারণ করলে তো হবে না, করে ফেলেছিস। বান থেকে তীর বেরিয়ে গেছে। এখন তোদের নিয়ে ভালো দিলেও কন্ট্রোভার্সি হবে, মন্দ দিলেও কন্ট্রোভার্সি হবে। দেখ কালকে তুই বেরিয়েছিস সুন্দর ভিডিও, কিন্তু কেউ মেনে নিতে পারছে না। সদ্য শ্বশুরবাড়ি থেকে চলে গেছিস, শ্বশুরবাড়িতে সংসার করতে পারিসনি, নিত্যদিন অশান্তি শুনেছি। কোনো চ্যানেলের মাধ্যমে এসছে, কথা কাটাকাটি ঝগড়া হয়েছে। বাপের বাড়িতে এসছিস, দেখ ঘুরতে, তোর মা কি সুন্দর আনন্দ ফুর্তি করতে করতে ভিডিও করছিস। মানুষ বলবে তো, বলবে তো। এটা যদি অন্য সময় সুন্দরভাবে সংসার করে বাপের বাড়িতে মেয়েরা আসতেই পারে, এসে যদি সুন্দর করে আজকের ভিডিওটা হতো, তাহলে সবাই কত অ্যাপ্রিসিয়েট করতো। তাহলে কিন্তু তোকে কমেন্ট বক্স অফ করতে হতো না, সুন্দর মেয়েরা বাপের বাড়িতে গেছে, বাপের বাড়িতে গিয়ে ভিডিও দিয়েছিস। কিন্তু কেন মানুষ বলছে বলতো? কারণ তোরা সেই বলার জন্য তোরা নিজেরা দায়ী করেছিস, মানে নিজেরা তৈরি করেছিস সেই জোনটা। আচ্ছা, তারপরে এত পড়া যাবে না, বাধ্য হলাম কমেন্ট বক্স অফ করতে, কারণ আমার লাইফ অন্য কেউ চালায়, আমার ডিসিশন আমাকে নিতে দেয় না কেউ। আমি যদি আমার ডিসিশন নিতে চাই তাহলে আমি পাগল।
তোর ডিসিশান যারা নেয় তারা ভুল ডিসিশান নেয়, আর তুই যেটা ডিসিশান নিস সেটাও ভুল নিস। তোকে এর আগের বার যখন চলে গেছিলি তখন একটা ভিডিও করেছিলাম, বলেছিলাম, তার আগে যখন রিতম তোর সঙ্গে নৈহাটিতে দেখা করতে গেছিলো ওই ভিডিওটা নিয়ে একটা ভিডিও করেছিলাম, এদের বাঁচতে দাও। তারপরে যখন তুই আবার চলে এসেছিলি তখন বলেছিলাম নিজের ক্রিয়েটিভিটি দেখিয়ে নিজে বাঁচ, দরকার নেই এরকম স্বামীর, দরকার নেই এইভাবে বাঁচার, যেখানে উল্টো দিকে আর উল্টো প্রান্তে আর একটি মেয়ে আছে এবং সে কোন ক্রমাগত চুম্বকের মতো আকর্ষণ করছে, দরকার নেই। ভুলে যা, ভুলে গিয়ে নিজের ক্রিয়েটিভিটি দিয়ে নিজেকে প্রতিষ্ঠা কর। তোর যা ক্রিয়েটিভিটি আমি দেখেছি বা রিলসের মাধ্যমে বুঝি, বলেছিলাম দাঁড়া আগে নিজের মায়ের তলার মাটি শক্ত কর, নিজের ডিসিশন নিজে নিতে শেখ। কেন বলছে মানুষ বলতো পাগল, বা তোর বাড়ির লোক বা তোর বর কেন পাগল বলছে? কারণ তোর ডিসিশন ঠিক নেই, তুই হচ্ছে পাগলা রাজার মতো। আজকে একটা কথা বলছিস, পরেক্ষণে সেটা পরিবর্তন হয়ে যাচ্ছে। এই বলছিস আমি ডিভোর্স দেবো, সব রেডি করছিস, ডিভোর্স দিতে গিয়ে তুই সই করছিস না আমি ওকে ছাড়া বাঁচবো না, ওই আমার স্বামী। এই বলছিস আমার স্বামীকে কেউ কিছু বললে আমি মেনে নেবো না, আমি প্রোটেক্ট করব। আবার যখন সেই স্বামীর কাছে যাচ্ছিস সেই স্বামী খারাপ হয়ে যাচ্ছে, তোকে নির্যাতন করছে, তোকে খেতে দিচ্ছে না, তুই তাদের পথের কাটা হয়ে যাচ্ছিস, সেই জন্য তোকে পাগল বলছে। কারণ তোর মস্তিষ্ক ঠিক নেই, আগে মস্তিষ্কটাকে ঠিক কর, সেই জন্য তোকে পাগল বলছে। যেই বলছে পাবলিকও বলছে, কারণ তুই ডিসিশন নিতে পারছিস না। কারণ আর একটা, সেটা হচ্ছে তোর গার্জিয়ান ভালো না। তোর গার্জিয়ান যদি ভালো হতো না তোকে এই ডিসিশনগুলো নিতেই হতো না, বা তুই বলতেই পারতিস না, সুন্দরভাবে তোর জীবনটা গড়ে দিত। তারা নিজেরা যেমন নিজেদের জীবনে ভালো না, তোর মা যেমন নিজের জীবনে ভালো না, সেই রকম তুইও তোর নিজের জীবনে ভালো না। সে যেমন নিজের জীবনে মানে কি বলবো, নিজের জীবনটা সুন্দর করে গড়তে পারেনি, নিজের জীবনে একটা সন্তান নেই তার জীবনে, তার মানে তোর বাবা নেই তার জীবনে, সেরকম তোর জীবনটাও উলঝে দিয়েছে। কারণ সেও ডিসিশন নিতেই পারে না। সে আর যাই হোক ভালো মা হতে পারেনি, বেঁচে গেছে তোর দিদি এরকম মায়ের ছত্রছায়া থেকে বেরিয়ে গিয়ে। আমি জানি না যদিও ঘটনা, কিন্তু শুনেছি তোর একটা দিদি আছে, তাই বললাম। তো এই জন্য খারাপ লাগছে যে তোর না একুল না উকুল, না তোর নিজস্ব কোনো নিশ্চয়তা আছে যে ডিসিশন নেওয়ার মতো। তুই যদি 24-25 বছরের একটা মেয়ে হতিস তাহলে বলতাম সব ছেড়ে দিয়ে নিজের মতো চলে যা, নিজের ইনকাম আছে, নিজের মতো, এদের সবাইকে ত্যাগ করে তুই তোর মতো চলে যা। সঙ্গীতা ম্যাডামকে বল বা কাউকে উপযুক্ত কাউকে বল যে আমাকে একটা ভালো জায়গা দিতে, সে হোস্টেল, বড় বড় হোস্টেল বা অনেক জায়গায় আছে মেয়েরা থাকে, ইউটিউব করতিস, নিজের মতো করে বাঁচতিস, নিজের ডিসিশন নিতে পারতিস সবটা ছেড়ে দিয়ে। কিন্তু তোর বয়সটাও অল্প, তোর ডিসিশন নেওয়ার ক্ষমতাও নেই, সেই জন্য তোকে এই বার্তাটা দিতে পারছি না। তোকে এখানেই থাকতে হবে, খুব চিন্তা ভাবনা করতে হবে তোকে। আমি প্রতিবাদ করতে চাইলে আমি পাগল, কেউ যদি ভুল না করে তার ব্যাপারেও যদি আমি কিছু বলি তাহলে আমি পাগল, কেউ যদি আমার সঙ্গে খারাপ ব্যবহার করে তাহলে বলবে সেটাও আমি পাগল। কেন বলবে বলতে? এটা তোর জন্য তৈরি হয়েছে, কারণ তুই হঠকারী সিদ্ধান্ত নিস, আর তোর কোনো সিদ্ধান্ত স্টিক থাকে না, এই নিস এই সেটাকে বদলে দিস, এই জন্য তোকে বলে পাগল, আর কিচ্ছু না। এর জন্য তোকে নিজেকে তৈরি করতে হবে, আগে নিজেকে তৈরি করতে হবে। তুই মনে করবি তোর ডানেও কেউ নেই, বায়েও কেউ নেই, তুই একা, তুই যেটা সিদ্ধান্ত নিবি সেটাই করবি, নিজেকে তৈরি কর। যদিও করতে দেবে না, তুই তার যার ছত্রে, কিন্তু তুই তো একটা বেস পেয়েছিস, একটা যে কোনো একটা সাপোর্ট পেয়েছিস, সে সঙ্গীতা ম্যাডামের সাপোর্টই হোক, প্রশাসনিক সাপোর্ট পেয়েছিস একটা, সেই সাপোর্টটাকে আঁকড়ে ধর, সেই সাপোর্টটাকে আঁকড়ে ধরে নিজেকে তৈরি কর। এইটা ছাড়া বলা আর কিছু নেই, আর কিছু নেই। আর দেখা যাক তোর বাবা সঙ্গীতা ম্যাডামকে ফোন করে কিনা, একটা সমঝোতা হয় কিনা। আমরা সুষ্ঠু সমাধান চাই, যেটাই হোক সুস্থ সমাধান চাই। আমি এই কারোর জীবন নষ্ট চাই না, কারণ 3টে জীবনই একদমই ছোট ছোট, একদম ইনম্যাচিওর, আর এই 3টে জীবনেরই 2টো গার্জিয়ান একদম ডেঞ্জারাস। এদের ছত্রছায়ায় কোনো ছেলে মেয়ে ভালো থাকতে পারবে না, ভালো থাকতে দেবে না এরা। অতএব পরিবর্তনই প্রত্যেককে হতে হবে, তবেই যদি তোদের জীবনগুলো সুন্দরভাবে ওঠে, সুন্দরভাবে কাটে, যদি তোদের এই মাথাগুলো আগে পরিবর্তন হয়। তারপরে বলছিস যারা দোষ করেছে একের পর এক ভিডিও বানাচ্ছে, তাদের কিছু বন্ধ নেই, কিন্তু কারোর ইনকাম বন্ধ সোশ্যাল মিডিয়াতে। মানে তোর বরের কথা বলছিস, যে যারা অন্যায় করছে। আরে তার আগে তোর মাকে বল, তোর বাড়িতে যে জননী রয়েছে সেই জননী কি ভিডিও বন্ধ করেছে? তোর বাবা কি লাইভ বন্ধ করেছে? অন্যকে দোষারোপের করার আগে নিজেকে দোষ দে। তোর বাবা, তোর মা, এরা কি বন্ধ করেছে? এরা করেনি তো, মানুষ তো করবেই, যারা দায়িত্বে আছে তারা ভিডিও করবে। তোরা রুট দেখাচ্ছিস, তোর মা যার মেয়ের জীবন দাওপে লাগিয়ে দিয়েছে, তার মা করছে ভিডিও, তাহলে অন্য করলে দোষ কি? আর রিতমের ভিডিও সেটা তো জানি না কি মাধ্যমে বন্ধ আছে,
সেটা তো জানি না, সেটা নিশ্চয়ই আগামী দিনে জানা যাবে যে কেন ভিডিও দিতে পারছে না। নিশ্চয়ই তো গুরুতর কোনো কিছু হয়েছে, নাহলে রিতমের মতো ছেলে ভিডিও দিতে পারছে না, এটা তো সত্যি কথায়। আর একটা কথা প্রত্যেকে জিজ্ঞাসা করছে যে চ্যানেলটা ডিলিট করেছিলি কেন? তুই কারণটা তো বলিসনি, তুই বলেছিলি তোর অজান্তে ভিডিওটা চ্যানেলটা ডিলিট হয়ে গেছে, এটা হতে পারে না। তুই ডিলিট করেছিলি, বলেছিলি আমি নিজেই ডিলিট করে দিয়েছি, তখন রিতম বাড়িতে ছিল না। ও না, ইনস্টাটার কথা বলেছিলি নাকি কোনটার কথা বলেছিলি? হ্যাঁ, চ্যানেলের কথা বলেছিলি, তখন রিতম বাড়ি ছিল না, আমি ডিলিট করে দিয়েছি। কেন করেছিলি সেটা জানাসনি তো? কেন করেছিলি চ্যানেলটা, কেন ডিলিট করেছিলি সেটা জানাস, অনেকে জানতে চাইছে। তো তোর এখন খুব চিন্তা, রিতম ভিডিও দিতে পারছে না, ইনকাম বন্ধ হয়ে গেছে। দেখ এই তুই, অথচ তুই বলেছিস আমি যখন বেরিয়ে এসেছি তখন আমাকে আটকায়নি, আমাকে একবারও বলেনি কেন যাচ্ছ বাড়িতে, আমাকে খেতে দেয়নি, বলেনি একবারও খাও, বলেনি। তুই বলেছিস কোথাও তোর কথাগুলো এসছে সোশ্যাল মিডিয়াতে, আবার তুই বলছিস তার ইনকাম বন্ধ। সে অনেক ইনকাম করে নিয়েছে, সে যা ইনকাম করেছে সে 1 বছর বসে খেলেও ফুরাবে না। প্রচুর তোকে বিক্রি করে, নোংরামি বিক্রি করে প্রচুর ইনকাম করে রেখেছে। তোকে চিন্তা করতে হবে না, তুই নিজেরটুকু চিন্তা কর, শুধু নিজেরটুকু ভাব। ওদের চিন্তা করার লোক অনেক আছে, সর্বোপরি ওর মা আছে, ওর মা কিন্তু ছেলের চিন্তা করে, এটা কিন্তু মানতেই হবে, যেটা তোর মা করে না তোর চিন্তা। রিনিকে বলছি, তোর মা তোর চিন্তা করে না, কিন্তু ছেলের মা কিন্তু ছেলের চিন্তা করে, এটা কিন্তু মানতেই হবে। আর দেখ, কালকে ওই যে কঙ্কন নামে যে চ্যানেলটা আছে সেখান থেকে লাইভ আসবে বলেছিল, 10:30টায় লাইভ আসবে, 10:30 না 9:30, আসেনি কিন্তু লাইভে। বুঝতে পেরেছিস ভালোবাসা আদায় করতে হয় কি করে জানিস? এই দেখ ভিডিও দিচ্ছে না একটাও, শুধু শর্টস দিচ্ছে, শর্টস দিয়ে এরকম করে চুম্বকের মতো টানছে। বুঝতে পেরেছিস? ওই যে ঈশানীকে বলছি, চুম্বকের মতো টানছে। ভালোবাসা আদায়ও করতে হয়, যেটা তুই একদম জানিস না, তুই একদম পারিস না। সংসার মানেই কিন্তু একটা পলিটিক্স, রাজনীতি। ভালোবাসা, সংসারের টিকে থাকাও কিন্তু একটা রাজনীতি, সেটা মন জয় করে, অবশ্যই ভালোবাসা দিয়ে, যেটা তুই পারিস না। দেখ লাইভে আসবে বলেছিল, লাইভে আসতে পারিনি, কেন জানি না, কিন্তু কমিউনিটি পোস্ট দিয়েছিল আমি 10:30 না 9:30টায় লাইভে আসছি, কিন্তু লাইভে আসেনি। বুঝতে পেরেছিস? এইগুলো হচ্ছে আকর্ষণ করা, এগুলো হচ্ছে দেখো তোমাকে কত ভালোবাসি, আমিও ভিডিও দিচ্ছি না, কত ভালোবাসি, দেখেছিস? এইগুলো হচ্ছে তার নিদর্শন। এইভাবে দুর্বল করে মানুষকে, বুঝেছিস? এইগুলোকে বলে ছেলে ধরা। তো যাই হোক, তারপরে লিখেছে আজ ছেলেটা বেকার বসে আছে, তোর চিন্তা করতে হবে না, ওর জন্য ওর মা আছে, ওর বাবা আছে, তোকে চিন্তা করতে হবে না। যদি তুই ওর জন্য চিন্তা করতিস বা ও তোর জন্য চিন্তা করতো, তাহলে আজকে তোদের জীবনটা এরকম হয়ে যেত না। বুঝতে পেরেছিস? তাহলে তোদের জীবনটা আজকে এইরকম 3-4টি জীবন এরকম হয়ে যেত না, যদি তোরা সবার চিন্তা করে চলতিস। এগুলো কি তোকে দিয়ে বলানো হচ্ছে? অনেকেই বলছে যে তোকে ফোর্সফুলি এগুলো বলানো হচ্ছে। তারপরে লিখেছে, অনেক কথাই লিখেছে, এই কন্ট্রোভার্সি খেলায় আমি সত্যি হাঁপিয়ে উঠেছি। হওয়াই তো উচিত, যখন খেলতে নেমেছিলি তখন বুঝিসনি তো, বিশেষ করে তোর মা, 2 মা বোঝেনি তো কন্ট্রোভার্সির খেলা তারা নিতে পারছে, তুই নিতে পারছিস না, কারণ তোর বয়সটা অল্প, আর সবাই সব কিছু নিতে পারে না। এটা তোর ফ্যামিলির চিন্তা করা উচিত ছিল। বুঝতে পেরেছিস? প্রথমত ওর সাথে বিয়ে দিয়ে একটা ভুল করেছে, তারপরে একদম সোশ্যাল মিডিয়াতে খোলা পাতা করে দিয়েছে তোদের জীবন। তারপরে বলেছিস চ্যানেলটা আমি এনেছি 23,000 টাকা দিয়ে। কেন? তোর স্বামীর বন্ধু, সেখানে 23,000 টাকা লাগলো কেন লাগলো? বন্ধু নিয়েছে নাকি যার সোর্সে এনেছিস সে নিয়েছে? এটা তো ঘুষ দেওয়া বলে, ঘুষ দিয়েছিস। বন্ধুর স্বামীর বন্ধু তোর চ্যানেল এনে দিয়েছে, তার জন্য তোকে 23,000 টাকা খরচা করতে হয়েছে, তাও তোর টাকা। তুই বলছিস আমার ইনকামের টাকা। বুঝতে পেরেছিস তোর জায়গাটা কোথায়? তোকে যদি তোর মা, বাবা, তোর স্বামী ভালোবাসতো না, এই 23,000 টাকা তোকে দিতে হতো না, এদের 3 জনের কেউ একজন দিত, কারণ প্রত্যেকের কাছে টাকা আছে। তোকে যদি ভালোবাসতো সবাই, তোর চ্যানেলটাকে যদি সবাই ভালোবাসতো, চাইতো, তাহলে এই টাকাটা তোকে বেয়ার করতে হতো না। তুই বলছিস এই টাকাটা আমি দিয়েছি, আমার ইনকামের টাকা। কেন? তোর মা, বাবা, স্বামী কেউ কি বেকার? তাদের কি পয়সা নেই? এগুলোকে বলে ভালোবাসা। বুঝতে পেরেছিস? যাকে অনেক বড় পাঁচালি। লাস্ট ডিসিশন হচ্ছে, লাস্ট বলেছে যা ডিসিশন হওয়ার আমরা দুজন বসে নেব ডিসিশন, যা ডিসিশন দুজনে নে, ডিসিশন বসে নে। সেটা তো তুই বললে হবে না, তোর গার্জিয়ানকে বলতে হবে। সেটা বুঝে দুজন ডিসিশন নে, এবং সুস্থ ডিসিশন নে, যেটা সুন্দর হয়, কারোর জীবনে যেন না কোনো ক্ষতি হয়। সুন্দর ডিসিশন নে, সেটাই তো সবাই চায়, সবাই তাকিয়ে আছে, কেউ কারোর শত্রু না। কিন্তু তোরা যেগুলো করেছিস সেগুলোকে ওয়াইটিতে নোংরা ছড়িয়েছিস, ওই জন্য তোদেরকে নিয়ে এত কন্ট্রোভার্সি হয়েছে। অবশ্যই তোদের অধিকার আছে নিজেদের ডিসিশন নিজেদের নেওয়ার,
নিয়ে নিজের মতো চল। আমি তো প্রথম থেকে বলে আসছি যে নিজের মতো করে চল। তো বন্ধুরা, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, আর বলবো না কিছু। তো চলো আজকে পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। ওর ওই কমিউনিটি পোস্টটা তোমরা পড়ে নিও। সত্যি কথাই রিনির জন্য আজকে খারাপ লাগছে। ওর একুল উকুল দুকুলি কেউই ওর সাপোর্টিং না, কাউকেই ও বিশ্বাস করে কিছু বলতে পারে না, এটাই খারাপ লাগছে। তো যাই হোক, এখনও পর্যন্ত কোনো খবর আসেনি। দেখা যাক সঙ্গীতা ম্যাডাম কোনো আপডেট দেয় নাকি, ওর বাবা বসে মানে কোনো ফোন করে নাকি, ফোন করলে হয়তো আজকে কিংবা কালকে কোনো ডিসিশনে আসবে, দেখতে পাবো আমরা সবাই। তবে এটাই চাইবো, ভগবানের কাছেও চাইবো, সমস্ত গার্জিয়ানদের কাছেই চাইবো, সুস্থ একটা যেন মীমাংসা হয় সবার ক্ষেত্রে, যেটা সুস্থ হয়, স্বাভাবিক হয়। ওই প্রত্যেক দিন বউ যাবে বরের কাছে, 2 মাস যেতে না যেতে ভীষণ বিচ্ছিরি একটা অশান্তি, তারপরে তৃতীয় ব্যক্তি ঢুকে যাবে, এইসব যেন না হয়। সুস্থভাবে যে যেটাই করুক না কেন, সুস্থভাবে রিতম রিনি সুস্থভাবে যেন একটা সুসম্পর্ক হয় এবং সুস্থভাবে যেন এদের জীবনটা অতিবাহিত হয়, সমস্তটা যেন মিটে যায়, এইটুকু শুধু আজকে বলবো। তো চলো বন্ধুরা, আজকে পর্যন্তই, টাটা। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো কিন্তু, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।